আমার খুব ডিপ্রেশন আছে। এই সময়গুলো পার করা আমার জন্য খুব কষ্টের। গত 2 বছর ধরে আমি বেকার, আমার কোনো কাজ নেই। অনলাইনে প্রতিদিন আমি নোংরা গালিগালাজ শুনি। মিডিয়া থেকে আমাকে পুরোপুরি ব্লক করা হয়েছে। আমাকে বলা হচ্ছে যে আলো আসবে এই গ্রুপে আমি কেন ছিলাম। সাধারণ যোগাযোগের একটা গ্রুপকে একটা একটা ভয়াবহ কিছুতে একটা ভয়াবহ কিছু ইমেজ দাঁড় করানো হয়েছে, যার জন্য টোটাল সামাজিকভাবে আমাদেরকে বয়কট করা হয়েছে। কোথাও যেতে পারছি না আমি। অথচ কি অভিযোগ, আমার কি দোষ, আমি কিছু জানি না। মিডিয়ার প্রত্যেকটা চ্যানেলে ব্ল্যাক লিস্টেড করে নাম পাঠানো আছে, যাতে কোনো কাজ আমাদেরকে না নেওয়া হয়। যারা আমাকে নিয়ে কাজ করতে চায় তারা বলেছে তারা আমাকে নিয়ে কাজ করতে এখন ভয় পাচ্ছে। আর বাকি সবাই বলছে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে আর কিছুদিন। অথচ নির্বাচিত একটা সরকার আসার পরেও আমাদের কোনো কিছু ঠিক হয়নি। শোনা গো আমার। ভদ্রমহিলাকে হয়তো সকলেই চেনেন, জুলাই যোদ্ধা। আইলের অন্য পাশ থেকে যুদ্ধ করছেন জুলাই মাসে আর কি। তো ওনার নাম হচ্ছে জ্যোতিকা জ্যোতি। উনি একজন শিল্পী। তো উনি একজন শিল্পী বলে পরিচয় করাই দিলে হয়তো অনেকে আমার মতো চিনতে পারবেন না, কারণ উনি যে কোথাকার কবেকার শিল্পী আই হ্যাড নো ক্লু। ওনাকে আমি একজন জুলাই যোদ্ধা হিসেবেই জানি, এবং আপনারা অনেকে হয়তো জুলাই যোদ্ধা হিসেবেই জানেন, আর অনেকে হয়তো জানেন না। তাদের জন্য ব্যাকগ্রাউন্ড এবং কনটেক্সট হচ্ছে, যখন জুলাই অভ্যুত্থান হচ্ছিল, ছাত্রদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছিল এবং সারা দেশের সর্বস্তরের মানুষ নেমে আসছিল গণহত্যার প্রতি বিক্ষোভ প্রতিবাদ জানায়। ঠিক সেই সময়টাতে, স্পেশালি যেই সময়টাতে হচ্ছে শিল্পীরা মাঠে নেমে আসতেছিল ছাত্রদের সংহতি জানানোর চেয়ে মোর লাইক হচ্ছে সরকারের এটার প্রতি অসংহতি প্রকাশ করার জন্যে, এমন একটা সময়ে কিছু শিল্পী বাটপার অন্য শিল্পীদেরকে কাউন্টার করার জন্যে, কাউন্টারদের জন্য এরা হচ্ছে ফেসবুক না হোয়াটসঅ্যাপ না কোথায় জানি একটা গ্রুপ খুলছে, শিল্পীদের গ্রুপ। সেই গ্রুপের নাম দিছে আলো আসবেই। মানে আওয়ামী লীগ সরকার পড়ে যাচ্ছে, অন্ধকার নেমে আসতেছে। হ্যাঁ, তো এই কারণে তারা আশাবাদী যে আলো আসবেই, তারা আশাবাদী যে আরও ছাত্রকে হত্যা করে শেখ হাসিনা টিকে থাকবে। তো সেই গ্রুপটার অ্যাডমিন সম্ভবত ছিল জ্যোতিকা জ্যোতি, মানে উনি নেতৃত্বে ছিলেন, উনি সম্ভবত গ্রুপটা উনি খুলছিলেন। এই গ্রুপের মধ্যে তখন কথা চালাচালি হচ্ছিল কীভাবে করে আন্দোলন দমন করা যায়। ছাত্রদের গায়ে হইতেছে গরম পানি ফেলা উচিত, এটা বলছিল তখন হচ্ছে ওই যে অভিনেত্রী কী নাম, বত্না বিশ্বাস। তো তারা সব আলাপ আলোচনা করতেছিলেন। তো তখন সবাই প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিল যে মানুষ কীরকম পিশাচ হইতে পারে, কী পর্যায়ের জানোয়ার হইতে পারে, যে কারণ আন্দোলনটা সেই পর্যায়ে একটা অরাজনৈতিক রূপ নিছিল দেখে সর্বস্তরের মানুষ নেমে আসছিল, অথবা সর্বস্তরের মানুষ নেমে আসাতে আন্দোলনটা একটা অরাজনৈতিক রূপ পাইছে। এটা কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না, এটা সরকার বিরোধী আন্দোলন। ইয়েস, ইন সাম সেন্সেস সরকার যেহেতু ক্ষমতায় আছে, সুতরাং মানে সরকার তো আওয়ামী লীগ না, সরকার হচ্ছে সরকার, আওয়ামী লীগ হচ্ছে একটা রাজনৈতিক দল। মানুষ সরকারের বিরুদ্ধে রাস্তায় নামছে কারণ সরকার পেটোয়া বাহিনী, পুলিশ বাহিনী ব্যবহার করে ছাত্রদেরকে হত্যা করতেছিল। তো যাক, এটা ব্যাখ্যা করার কিছু নাই। এরকম একটা অরাজনৈতিক ঘটনা, তার উপরে ছাত্রদেরকে নৃশংসভাবে হত্যা করা হইতেছে, এমন একটা সময় এরা হইতেছে ভাটপারগুলো আলো আসবে গ্রুপ খুলে সেখানে ছাত্রদেরকে কীভাবে তাদের গায়ে গরম পানি ফেলা যায় এইসব আলাপ আলোচনা করতেছিল। তো স্বাভাবিকভাবে মানুষ প্রচণ্ড ক্ষোভে ফেটে পড়ছে, এবং সেই সময়টাতে যারা এই ধরনের বদমাইশি করছে, সাকিব আল হাসান থেকে শুরু করে, সাকিব আল হাসান হইতেছে সে ঘুরতেছে ফ্যামিলি নিয়ে, এসব ছবি দিয়ে বেড়াচ্ছিল এবং ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস, সেটার কারণে দাবরানি খেয়ে এখনও দেশে আসতে পারতেছে না। তো সেই সময়টাতে যারা এই ধরনের বদমাইশি করছে তারা সবাই তাদের ডিউ প্রাপ্য বুঝে পাচ্ছে। তো এই ভদ্রমহিলার সাথে সেটাই হচ্ছে, বেশি কিছু হচ্ছে না। তাই বলে কি আমি এমনভাবে বললাম যেন এটা গ্রহণযোগ্য একটা ব্যাপার, ওনার সাথে যা করা হচ্ছে ইয়েস এন্ড নো, সেখানে আসতেছি। দুঃখজনকভাবে ওনাদের আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং শেষ পর্যন্ত আর আলোটা আসে না, টানেলের মুখ বন্ধ হয়ে অন্ধকারই থেকে যায়। তো যে কারণে ওনাদের জীবনে আলো আসে না, অন্ধকার নেমে আসছে। তারপর শেখ হাসিনা পলায়নের পর এই ভদ্রমহিলা বাংলা একাডেমিতে কি একটা পদ ছিল না, সেই পদে আবার হইতেছে উনি ফেরত যাওয়ার চেষ্টা করলো। ওনাকে
জুলাই মারানিরা হইতেছে দাবরানি দিয়ে সেখান থেকে ভাগানো হয়। তারপর ওনার বিরুদ্ধে নানান মামলা টামলা, উনি জব টপ হারাইছেন, যেগুলো আমরা শুরুতে শুনলাম। ওনাকে ব্ল্যাকলিস্টেড করে রাখা হয়েছে, কোথাও কাজকর্ম পাচ্ছেন না, এবং উনি তারপর সেগুলোর প্রেক্ষিতে হঠাৎ করে আজকে প্রায় 2 বছর পর লাইভে এসে এই হইতেছে এরকম হিচকি কান্না, একেবারে হৃদয়ে বিদীর্ণ করে দেয়া কান্না। আমি যে একটু বললাম যে এই যে এসব হ্যারাসমেন্টের কারণে উনি আজকে 2 বছর পরে সে কান্না করে এভাবে লাইভে আসলেন, এটা কিন্তু কথাটা সত্য না। এটা কী কারণে উনি 2 বছর পর আজকে এইভাবে করে উদ্ভাসিত হইলেন সেটা আমরা দেখবো, ওনার মুখ থেকেই শুনবো কী কারণে। হ্যাঁ, উনি কিন্তু আসলে এই কারণে সে কান্না করতেছেন না। তো একটা নুক্তা দিয়ে রাখলাম, সেখানে আমরা আসতেছি। অ্যাপারেন্টলি অ্যাগেন আপনার দেখে শুনে মনে হবে যে এই নির্যাতন আর মেনে নেওয়া যাচ্ছে না দেখে উনি এসে এরকম হিচকি তুলে কান্না। তো ওনার কান্না দেখে গেন আমাদের সবার হৃদয় বিদীর্ণ হওয়ার মতো একটা ব্যাপার। উনি যেভাবে কান্না করেন হিচকি তুলে, যে কোনো মানুষের এটা একটা মন একেবারে মোমের মতো গলে যাবে। আমারও মনটা মোমের মতো গলে গেছিলো, কিন্তু পরে দেখলাম যেগুলো এমন ধাড়ি বদমাইশ, ওই যে মোম যেরকম গলে আবার শক্ত হয়ে যায় না, আমার এরকম মনটা আবার গলে আবার শক্ত হয়ে গেছে। কেন কি সেই ব্যাখ্যা আসতেছে, একটু ধৈর্য ধরেন। একটু বেশি করে কথা পেঁচায় বললে হয় কি, আপনার বিল্ড আপ হচ্ছে আর কি, সাসপেন্স বিল্ড আপ করতেছে। উনি একটা জায়গায় বলেন যে আমি জানি না আমার কি দোষ, কেন এরকম হ্যারাসমেন্ট করা হচ্ছে শিল্পীদের, ধৈর্য ধরে আছি, একদিন ঠিকঠাক হবে দেশটা। আমি জানি না আমার কি দোষ, কোনো কিছু যাচাই বাছাই না করে কেন এরকম হ্যারাসমেন্ট করা হচ্ছে শিল্পীদেরকে, আমি কোনো কিছু জানি না। আমি ধৈর্য ধরে আছি যে একদিন ঠিকঠাক হবে দেশটা। কেমন বদমাইশ, চিন্তা করেন। সে ধৈর্য ধরে আছে একদিন ঠিকঠাক হবে দেশটা, মানে কি একদিন ঠিকঠাক হবে দেশটা মানে কি, কবে শেখ হাসিনা ফেরত আসবে, কবে আওয়ামী লীগ ফেরত আসবে, এটাই তো আপনি মানে ধৈর্য ধরে আসি কবে আম্মু ফেরত আসবেন, এটাই তো বলতে চাচ্ছেন। হ্যাঁ, আচ্ছা, দেশটা ঠিকঠাক হবে মানে কি, দেশ এখন কি ব্যাঠিক হয়েছে, দেশ কোন দিক থেকে খারাপ হয়েছে, খারাপ তর হয়েছে। বাংলাদেশ শেখ হাসিনা পলায়ন করার পর কোন দিক থেকে, কোন এরিয়া থেকে খারাপ তর হয়েছে, সেটা আমি শুনতে চাই আপনার কাছ থেকে, বলেন একটু শুনি। বদমাইশি তো একেবারে শিরায় শিরায় ঢুকে গেছে। হ্যাঁ, শয়তানিগুলো। বাংলাদেশে এখন খুন আছে, বাংলাদেশে এখন গুম আছে, বাংলাদেশে তুলে নিয়ে নির্যাতন করা হচ্ছে। হ্যাঁ, কিছুটা তো করা হচ্ছে, যেগুলো নিয়ে আমরা গালা মধ্য করি জুলাই মারানি বলে, কিন্তু খারাপ তর বলছি, তর কম্পারেটিভ ডিগ্রি, তুলনামূলকভাবে বলতেছি। আওয়ামী লীগের আমলে যা হয়েছে তার তো ত্রিসীমানাতে বাংলাদেশ এখন নাই। আওয়ামী লীগের আমলে খুন গুমের ভয়ে ভদ্রমহিলা বলতেছেন আমি জানি না কেন এরকম হ্যারাসমেন্ট করা হচ্ছে শিল্পীদের। কি হ্যারাসমেন্ট করা হয়েছে এই শিল্পীদেরকে? আপনাকে কি হ্যারাসমেন্ট করা হয়েছে? কি করা হয়েছে আপনাকে? আপনার পাশা দিয়ে গরম ডিম প্রবেশ করানো হয়েছে নাকি? নাকি আপনাকে পিটায়ে কি করা হয়েছে? আপনাকে গ্রেফতার করে তুলে নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে রিমান্ডে পিটায়ে তারপর পাছায় ডিম ঢুকে তারপর আপনাকে ছেড়ে, আপনার কি করা হয়েছে? আপনার কি করা হয়েছে? আপনার দাঁড়ান, ওনার হইতেছে জীবন জীবিকা বন্ধ হয়ে গেছে, ওনাকে ব্ল্যাক লিস্টেড করা হয়েছে। ওনাকে উনি বুঝতে পারতেছেন না দেশ কোথায় অতলে চলে গেছে, যে শিল্পীদের সাথে এই কেমন খারাপ ব্যবহার, যে শিল্পীদেরকে ব্ল্যাক লিস্টেড করা হচ্ছে। নওশাবার সাথে কি করা হয়েছিল মনে আছে নাকি আপনার? গায়িকা ন্যান্সির সাথে কি করা হয়েছিল মনে আছে নাকি আপনার? কোন দেশে আছেন, হুঁশ নাই? হ্যাঁ, আপনি এখনো আশায় আছেন একদিন ঠিকঠাক হবে দেশটা এত খারাপ হয়ে গেছে, আপনি আশা আছেন একদিন ঠিকঠাক হবে, শেখ হাসিনা ফিরে আসবে, আলো আসবে না? কি পরিমাণ অমানুষ হইতে পারে। এই কারণে মায়া লাগতে গিয়ে, যে আমি তখন এটাই ভাবতেছিলাম যে এর কান্না দেখে মায়া লাগতেছে, কিন্তু পিশাচ বসে আছে কবে খালি শেখ হাসিনা ক্ষমতা আসবে, আসলে আবার শুরু করবে আগের মতো খুন গুম মৎসব। নিজে এখন একটু চিপায় পড়ে গেছে, এখন এমন করে কান্না। এগেন আমরা কিন্তু সেখানে ফিরে আসবো, কিন্তু এমন করে কান্না করতেছেন এর কারণে না, ওনাকে হইতেছে কি জানি আওয়ামী লীগ সরকার ক্ষমতা নাই দেখে উনি ওনাকে খুব কোণঠাসা, এইসব কারণে কাঁদতেছেন না। উনি কী কারণে সেখানে আসতেছি, হ্যাঁ, সেটা সাসপেন্স হিসেবে রেখে দিচ্ছি এখনও। তো নওশাবা কী করছিল ছাত্র আন্দোলনের সময়, যে সড়ক আন্দোলনের সময় বাচ্চাদের প্রতি সংহতি জানায় সে রাস্তায় নামছে, এই জন্যে তাকে তুলে নিয়ে রিমান্ডে, দিনের পর দিন রিমান্ডে দিয়ে পিটায় তাকে ছালবাকল তুলে ফেলা হয়েছে তার পিঠের। তার মিডিয়ার চাকরি দেখতে গেছে ওই যে কী জানি বলে ন্যান্সি, এরা কেউই কোনো অ্যাক্টিভ পলিটিশিয়ান না, পলিটিক্সের ধারে কাছে নাই। ন্যান্সি বিএনপি সমর্থন করে, নওশাবা তো তাও না। এই কারণে ন্যান্সির বাড়িতে গুন্ডা পান্ডা গিয়ে বাড়িঘর ভাঙচুর, সে বাড়ির নিচে কী জানি গুন্ডা পান্ডারা দিত, টহল দিত, সে বাসা থেকে বের হইতে পারতো না। 1 মাস 2 মাস 1 বছর 2 বছর না, বছর পর বছর আপনার সাথে কি করা হয়েছে? আপনার সাথে কিছুই করা হয় নাই, আপনাকে মারা হয় নাই, ধরা হয় নাই, পুলিশ এসে তুলে নিয়ে যায় নাই, রিমান্ডে নিয়ে পুটকির ভিতরে ডিম ঢুকায় নাই, কিছুই করা হয় নাই আপনার সাথে। বুঝতেছেন না কোন দেশে আছেন? হ্যাঁ, ধৈর্য ধরে আসি কবে ঠিকঠাক হবে দেশটা। আচ্ছা, মিডিয়া থেকে আপনাকে ব্ল্যাক লিস্টেড করা হয়েছে, এটাতে সমস্যা কোথায় হয়েছে? তাদের অধিকার আছে, তারা তাদের মিডিয়াতে কাকে চাকরি দিবে, কাকে চাকরি দিবে না, কাকে নিবে না, এটা তাদের ইচ্ছা, এটা তাদের সিদ্ধান্ত। কেউ কি আপনাকে চাকরিতে নিতে বাধ্য নাকি? বুঝতেছেন না? না, সারা পৃথিবী এভাবে চলে। ইভেন যেসব সভ্য দেশ সেখানে কিন্তু এভাবে ক্যান্সেল করা হয়, এরকম আপনাদের মতো গুন্ডা বাটপার বদমাইশদেরকে ক্যান্সেল করা হয়। সভ্য বিশ্বের সাথে অসভ্য বিশ্বের পার্থক্য, সেখানে ইনস্টিটিউশন আইন কানুন নিয়ে লেগে পড়া যায় না, আর অসভ্য বিশ্বে এগুলো করা যায়। এটা বাদ দিলে এই রাইট সকল জনগণের আছে, কেউ কি আপনাকে চাকরিতে নিবে, কি আপনাকে নিবে না, এই ক্যান্সেল কালচার সারা পৃথিবীতে আছে। পার্থক্য যেখানে সভ্য বিশ্বের সাথে অসভ্য বিশ্বের, সোনার বাংলার পার্থক্য হচ্ছে
যে ওগুলো তো টোটালিটেরিয়ান কান্ট্রি না, সভ্য, এই কারণে তো সভ্য পৃথিবী। আর থার্ড ওয়ার্ল্ড অসভ্য কান্ট্রিগুলো টোটালিটেরিয়ান কান্ট্রি। এরা যখন শুরু করে মোটামুটি সকল রন্ধ্রে শুরু করে দেয় পান্ডামি, পালানোর কোনো জায়গা থাকে না আর। তো আপনি মনে করেন এখানে যখন একটা ডেমোক্রেটের সাথে মনে করেন কোনো কিছু নিয়ে সমস্যা হয়েছে, তাকে ক্যান্সেল করা হয়েছে, তাকে সব জায়গা থেকে বয়কট করা হয়েছে, চাকরি বাকরি খেয়ে দেওয়া হচ্ছে, করা হচ্ছে, সে কী করবে? সাথে সাথে কি জানি বলে, রিপাবলিকানরা তাকে ক্যান্সেল করতেছে, সাথে সাথে ডেমোক্রেট একটা চ্যানেল তাকে নিয়ে নিবে, যে ধরেন ওই যে কি জানি বলে, এন্ড্রু কুমোর ভাই ক্রিস কুমো। এন্ড্রু কুমো হইতেছে নিউ ইয়র্কের মেয়র ছিল, তো এন্ড্রু কুমোর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আসছে। তো ক্রিস কুমো সিএনএনে চাকরি করতো, সে হইতেছে সিএনএনে হইতেছে তখন কী কারণে তার চাকরি গেল, সমর্থন করে কথা বলছে বা এমন কি জানি নেসেসারি কি যেন একটা টাইপের একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে সিএনএনে খুব জনপ্রিয় ছিল উপস্থাপক ক্রিস কুমোকে চাকরি থেকে সিএনএন কিক আউট করছে। এই কিছুদিনের মধ্যে সেই নিউজ নেশনে হয়তো আবার তাকে নিয়ে নিছে, হ্যাঁ, চাকরিতে নিয়ে নিছে, রাইট? সো এই দেশে যখন কাউকে কিক আউট করা হয় চাকরি থেকে, কোনো কারণে ক্যান্সেল করা হয়, কোণঠাসা করা হয়, যেহেতু এটা স্বাধীন দেশ, এই দেশে এমন না যে রিপাবলিকানরা ক্ষমতা আসলে ডেমোক্রেটরা সবাই দেশ ছেড়ে ফালাইছে বা ডেমোক্রেটরা ক্ষমতা আসছে, এরা সারা দেশের কর্তৃত্ব এখন আর রিপাবলিকানদেরকে সকল জায়গা থেকে জব চাকরি বাকরি থেকে কিক আউট করে দেওয়া হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে, মানে গুন্ডামি পান্ডামি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এগুলো তো এসব দেশে নাই। সো এই দেশে যখন রিপাবলিকানরা ক্ষমতায় থাকে, ডেমোক্রেটরা পালায় থাকে না, ডেমোক্রেটরা তাদের মতো চাকরি বাকরি নিয়ে থাকে, কারো লাইফে কোনো এফেক্ট নেই এগুলো, রাইট? মানে কী বলবো, আজব কথা, কি এবিসিডি বুঝাইতেছে, যাই হোক। তো যেই কারণে এই দেশে যখন কাউকে ক্যান্সেল করা হয়, সে মাটিতে বসে যায় না, তার জীবিকা একেবারে জীবিকার উপর হামলা চলে আসে না, কারণ এখন তার পক্ষের আরও হাজারো লোক আছে, তারা তাকে রিক্রুট করে, তারা তাকে চাকরি দিয়ে দেয়, একটা কিছু করে খাইতে পারে, হ্যাঁ। কিন্তু সোনার বাংলায় কী হয়? সোনার বাংলায় বিএনপি ক্ষমতা আসুক বা এনসিপি মারানি ক্ষমতা আসুক বা বিপ্লব মারানিরা ক্ষমতা আসুক, যারাই ক্ষমতা আসুক, এখন আওয়ামী লীগ এমন আওয়ামী নিধন চলতেছে, যারা আওয়ামী লীগের সাথেও নাই, পাঁচেও নাই, বা হয়তো সমর্থন করে আওয়ামী লীগকে, বা সামান্য কিছু বলছে আওয়ামী লীগের পক্ষে, তাদেরও হইতেছে এখন জীবন জীবিকা নিয়ে টানা হয় সাঁথারায়। তো এগুলো তার, তো এটা হচ্ছে পার্থক্য আর কি। আপনি বাংলাদেশ যে বুঝতেছেন না যে বাংলাদেশ আপনাকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে, বাংলাদেশ আপনার জীবন, আপনার জীবিকার উপর হাত আসছে, এগুলো সারা পৃথিবীতে এগুলো চলে, আপনার সাথে কোনো অসভ্যতা করা হচ্ছে না, আপনার সাথে প্রচণ্ড সভ্যতা করা হচ্ছে, কিন্তু আপনার তাও পছন্দ হচ্ছে না, আপনি তাও ধৈর্য ধরে আছেন, একদিন ঠিকঠাক হবে দেশটা, কবে মা ফিরে আসবে, রাইট? কবে মা ফিরে এসে নশাবাদের সাথে করবে, ইয়েদের সাথে করবে, আমাদের সাথে কেন হচ্ছে? নশাবাদদেরকে তুলে নিয়ে রিমান্ডে দিনের পর দিন পিঠে লাশ বানায় ফেলা হবে, সেটা হচ্ছে ওই দেশটা, এই বাটফারের দল। আচ্ছা, চাকি সব বাটফারদেরকে নিয়ে বেশি কথা না বলে, কী কারণে সে লাইভে আসছে যে আপনাদের জন্য রেখে দিচ্ছি সেটা বলি, হ্যাঁ। সে লাইভে আসছে কারণ তার আওয়ামীরাই এখন তার পিছনে লেগে গেছে, তার আওয়ামীরাই তাকে এমনভাবে বুলি করতেছে যে এই কারণে সে আর কুলাইতে না পেরে সে লাইভে আসছে। এইসব কিছু আমি মেনে নিচ্ছিলাম, কিন্তু সম্প্রতি যেই ঘটনাটা ঘটেছে সেটা আমি মেনে নিতে পারছি না গত দুদিন ধরে। তার মধ্যে আওয়ামী লীগের একটা গ্রুপ, যাদেরকে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে এবং তুলনামূলকভাবে ভালো বলেই জানি, তারা আমাকে নিয়ে এই লেভেলের হ্যারাসমেন্ট করেছে যে আমি এটা নিতেই পারছি না। আমরা তাদের লেখাজোখা এইসব কিছু পড়ে আমার কাছে মনে হয়েছে যে মানে মানে একটা প্রস্টিটিউট ছাড়া আর কোনো কিছু না। সেই আওয়ামী লীগের কারো কাছ থেকে শুনতে হচ্ছে যে আমি মানে যে 2-3টা শব্দ আমাকে প্রতি মুহূর্তে আমার করছে, আমরা খাট কাঁপাই, আমরা বিছানা গরম করি, আমরা মানে একটা নারীকে স্লাট শেমিং করার জন্য যতগুলো নোংরা কথা বলতে হয়, তার কোনো কিছুই বাদ নেই। আমি এগুলো নিতে পারছি না, এবং যাদেরকে আমাদের পক্ষের লোক ভাবি, তাদের থেকে এই ধরনের কথা তো আরো আর নিতে পারছি না। আমার সমস্ত ধৈর্যের, আমার সব ক্ষমতা শেষ। বুঝেন, সে কিন্তু এই 2 বছর ধরে এই পরিমাণ ইয়ের মধ্যে থাকার পরও তার জীবিকা নাই, হেঁচকি তুলে কান্না করতেছে। সে কিন্তু মূলত কান্নাটাই কারণে করতেছে না, এবং সেই লাইভে মূলত এই কারণে আসে নাই। তার এই 2 বছরের অসহ্য, জীবনের চেয়েও বড় অসহ্য করে তুলছে তার লাইফ তারই সমর্থনের আওয়ামী লীগের পান্ডারা, যেটা সে বলে যে আওয়ামী লীগের একটা গ্রুপ মুক্তিযুদ্ধের পক্ষের তুলনামূলক ভালো বলেই জানি। আওয়ামী লীগের একটা গ্রুপ, যাদেরকে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে এবং তুলনামূলকভাবে ভালো বলেই জানি। চিন্তা করেন, এখন পর্যন্ত এই বাটপারগুলার
সে মুক্তিযুদ্ধের পক্ষের তুলনামূলকভাবে ভালো বলেই জানি। মুক্তিযুদ্ধের পক্ষের এরা এইগুলোই তো করছে গত 17 বছর, মুক্তিযুদ্ধের নাম দিয়ে তারপর যত আকাম কুকাম খুন গুম সকল কিছু জায়েজ। পক্ষ কোনটা, মুক্তিযুদ্ধের পক্ষ নাকি মুক্তিযুদ্ধের বিপক্ষ? মুক্তিযুদ্ধের পক্ষ হইলে সব পান্ডামি যায়, আর মুক্তিযুদ্ধের বিপক্ষ হইলে সাথে সাথে তাকে হইতেছে কোনো মানুষ হিসেবে ট্রিট করা যাবে না, তাকে গুম করে দিয়ে মেরে ফেলতে হবে। এগুলো তো মানুষই নেই, দিতে কোনো মানবাধিকারই নেই। এই পান্ডামি করছে। এবং এই ভদ্রমহিলা কিন্তু সেই লোক, মুখ বন্ধ করে খামোশ হয়ে থাকলো বা দেখলে ভেজা বিড়াল মনে হলো, সে কিন্তু ওই লোকই যে সে বলতেছে আওয়ামী লীগের একটা গ্রুপ মুক্তিযুদ্ধের পক্ষের ও তুলনামূলক ভালো বলেই জানি, মানে মুক্তিযুদ্ধের পক্ষের হলে তুলনামূলক ভালো আর মুক্তিযুদ্ধের বিপক্ষ হলে তুলনামূলক খারাপ। এটা হইতেছে ওদের বেঞ্চমার্ক, বুঝছেন বদমাইশদের। সেই যাকে সে তুলনামূলক ভালো বলেই জানে, তারাই এই লেভেলের হ্যারাসমেন্ট করেছে যে লাইভে আসলাম। ভালোটা চিন্তা করেন, খারাপগুলো না, খারাপ মুক্তিযুদ্ধের পক্ষের খারাপগুলোর কথা বলতেছে না, সে মুক্তিযুদ্ধের পক্ষে যেগুলো ভালো তারা তাকে এই লেভেলের হ্যারাসমেন্ট করছে যে গত 2 বছরের এই তার উপরে নির্যাতন সত্ত্বেও সে লাইভে আসার তার অনুভব করে নাই। কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের ভালোগুলো, খারাপগুলো না, ভালোগুলো তাকে এই পরিমাণ হ্যারাসমেন্ট করছে যে সে তার সেই 2 বছরের নির্যাতন, কষ্ট, যন্ত্রণা, যাতনা ছাপায় সে লাইফে আসতে বাধ্য হয়েছে এদের নির্যাতনের কারণে। সে বলতেছে যাদেরকে আমাদের পক্ষের লোক মনে করি তাদের কাছ থেকে এমন কথা তো নিতেই পারছি না, আমার ধৈর্যের সব। যাদেরকে আমাদের পক্ষের লোক মনে করি সে এখনও মনে করে এরা তার পক্ষের লোক। সে এখনও বিশ্বাস করে যে আওয়ামী লীগ যারা করছে, খুন করছে, গুম করছে, তারা তাদের পক্ষের লোক, কারণ তারা মুক্তিযুদ্ধের পক্ষের এবং তারা ভালো, তুলনামূলকভাবে ভালো। তাহলে তুলনার একটা প্রশ্ন আসতেছে, তাহলে খারাপ কারা? যারা হইতেছে মুক্তিযুদ্ধের পক্ষের না, আমরা সবাই খারাপ। আমাদের সবাইকে খুন করুক, গুম করুক, এদের কিচ্ছু আসে যায় না, পিশাচদের কোনো সমস্যা নাই। কোন পক্ষ? মুক্তিযুদ্ধ নাকি? তো এই হইতেছে সেই ভদ্রমহিলা, কথা বলছেন, এই হচ্ছে সেই জিনিস। এদের জন্য এই জন্য খারাপও লাগে না, খারাপটা লেগে যাচ্ছিলো, কিন্তু যেমন হেঁচকি তুলে কান্না করছে, খারাপ লেগে যাচ্ছিল অলমোস্ট। তারপর কথাগুলো শুনে যখন দেখলাম যে হায় রে খোদা, এগুলো তো সে মানে পিশাচ, যেগুলো মানুষ হবে না। মানে আমি ভাবতেছিলাম, যখন আলোচনা শুনতেছিলাম, আমি ভাবতেছিলাম যে একটা সরি বললেই তো হয়, কারণ আমি জানতাম না সে যে মানে খাস আওয়ামী পান্ডা, এটা আমি বুঝি না। আমি ভাবছি যে সাধারণ ছাপোষা লোক একটা ভুল করে ফেলছে, স্টিল এটা মানে কিছু আছে না যে ক্ষমার অযোগ্য ভুল, এটা ক্ষমার অযোগ্য ভুল। যে ছাত্রদের সাথে এরকম নির্যাতন হচ্ছে, যদি এমন হতো যে এখানে ছাত্র হাজার হাজার ছাত্র মেরে ফেলতেছে না, এই দেশের মধ্যে গুন্ডামি হয়, সে একটা সাইড নিছে, এই দেশের মধ্যে সকল কিছুর মধ্যে একটু লিয়াজো মেনটেন করছে, সেটা ওয়ান থিং। ছাত্রদেরকে মারতেছে রাস্তায়, এমন একটা অবস্থার মধ্যে সে আলো আসবে গ্রুপগুলো ছাত্রদেরকে ব্যাখ্যা করতে হবে না। সো তাতেই প্রমাণিত হয়ে গেছে, তাতেই বোঝা গেছে কোন মাত্রার পান্ডা। কিন্তু তারপরে আমি ভাবতেছিলাম, এর কথা শুনতেছিলাম, কান্না দেখে তো আমার হৃদয়টা একটু গলে যাচ্ছিল, আর ভাবতেছি ভাই একটু সরি বলে ফেল না তুই, তাইলেই হয়তো তোকে ছেড়ে দিবে মানুষজন। খালি একটু বল যে এটা আমি একটা ভুল করে ফেলছিলাম, তখন এটা একটা ক্ষমার অযোগ্য ভুল, তারপরে যে আমি এটা করা ঠিক হয় নাই, আমি একটা ভুল করছি, আমি ভুল বুঝতে পারছি, আমি না একটা বার তার মুখ দিয়ে সরি আশায় বসে আছি এমন কিছু একটা বলে কিনা, সে বললো না। তারপর যখন তার পুরোটা ভিডিও শুনলাম তখন বুঝতে পারলাম সে কেন বলতেছে না, কারণ সে সরি না, সে সেই আওয়ামী পান্ডা। 17 বছর ধরে জেকে থাকা, খুন গুমকে সমর্থন করা, মুক্তিযুদ্ধের পক্ষের যারা, তারা তুলনামূলকভাবে ভালো, সুতরাং তারা যা ইচ্ছা তাই করুক, এদেরকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে রাখা, এই হয়েছে সেই পান্ডা। এই পান্ডাদের কারণেই গত 17 বছর এদের কাছ থেকে চেক পেয়ে গত 17 বছর আওয়ামী লীগ এসব করে বেড়াইছে। এবং এই পান্ডারা এই দেশে কি সুখে আছে চিন্তা করেন। কোনো ধরনের তার জীবনের উপর হুমকি নাই, ধামকি নাই, তুলে নিয়ে যাচ্ছে না, মাইরা পিঠা পাছা লাল করে ফেলতেছে না, কিচ্ছু করে ফেলতেছে না। তাকে কেন ব্ল্যাক লিস্টেড করা হয়েছে শুধুমাত্র সেই দেশে, সেই বাংলাদেশে বসে সে লাইভ করতো। আগে তো এরকম লাইভ করলে তুলে নিয়ে যেত, আগে আওয়ামী লীগের আমল কেউ সাহস করতো না এরকম লাইভ করার। এই বদমাইশ এইরকম স্বাধীন দেশে, এরকম একটা অবিশ্বাস্য বাংলাদেশে বসে সে অপেক্ষা করতেছে, ধৈর্য ধরে আছে কবে শেখ হাসিনা ফিরে আসবে, কবে ঠিকঠাক হবে দেশটা। হাই রে বদমাইশ।